আম্মা, তোমার জামাই রোজ রাতে আমায় খুব ব্যথা দেয়। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখে এমন একটা কথা শুনে যেন আকাশ থেকে পতিত হলাম আমি। এটা কি বলছে শেষটা? নিজের মাকে এগুলো বলে কেউ? মানুষ বোকা হয় তাই বলে এতটা বোকা? শেষটার সমস্ত বিষয়ে যেন আমার কল্পনার বাইরে। বয়স নেহাত খুব একটা কম নয়, 20 পেরিয়েছে, কিন্তু ওর চেহারা আর ব্যবহার দেখে সেটা বোঝার উপায় নেই। শেষটার সাথে আমার বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। একটা বাড়িতে ওকে নিয়ে থাকি আমি। আমার নাম সৌহার্দ্য। মাকে হারিয়েছি 1 বছর আগে। আপন বলতে বাবা আর একটা ছোট ভাই আছে। ওরা অবশ্য শহরের বাইরে থাকে। আমি শ্রেষ্ঠার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। পাগল হয়ে গেছো নাকি? এগুলো কি বলছো মাকে? কেন, কি বলছি? যা সত্যি তাই বলছি। তুমি কি কিছুই বোঝো না? মানে এত ন্যাকামি কোথা থেকে আসে তোমার? কি, আপনি আমায় ন্যাকা বললেন? রেগে দাঁত কটমট করে বলে উঠল। কথায় আছে না, বোকারা রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমার বউয়ের অবস্থাও সেই। কেন, ভুল কিছু বললাম বুঝি? অবশ্যই ভুল বলেছেন। দেখো চেষ্টা, তুমি তো জানো আমরা সম্পর্কে স্বামী স্ত্রী হই। আমাদের ভিতরে যাই হোক না কেন, বিশেষ করে রাতে, ওগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাবা মাকে কি বলতে আছে? বাহ, আপনি আমাকে ব্যথা দিবেন আর আমি কাউকে বলবো না? চেষ্টা কি করে বুঝাই যে ও যেটা বলছে চূড়ান্ত মূর্খামি ছাড়া আর কিছুই নয়? কিন্তু সে বোঝবার পাত্রী নয়, খুব ভালো করেই জানি আমি। ওকে অন্যভাবে শান্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর ব্যথা দিব না, কথা দিলাম। অনেক অনেক চকলেট দেবো তোমায়। তুমি যা যা খেতে চাও সব কিনে দেবো। সত্যি বলছো? উচ্চস্বরে হেসে। হ্যাঁ, সত্যি বলছি। তুমি না চাইলে আমি ছোবো না তোমায়। শুধু নেক্সট টাইম এই ধরনের উল্টোপাল্টা কথা কারোর সাথে বলবে না। না না, বলবো না, তবে চকলেট আনতে হবে কিন্তু। হ্যাঁ, আনবো। চেষ্টাকে কোনো রকম বুঝিয়ে নিজের অফিসে চলে গেলাম। যতই শিশু সুলভ হোক না কেন, রান্নাটা মোটামুটি ভালোই করতে পারে চেষ্টা। যদিও আমায় প্রচুর সাহায্য করতে হয়। সকাল সকাল রান্নাটা সেরে রেখেছি, তাই বিশেষ কোনো চিন্তা নেই। যদিও বাসায় দুপুরের পরে ফেরবার কথা ছিল, কিন্তু কাজের চাপে বড্ড দেরি করে ফেলেছি। বাসায় ঢুকে দেখি 7টা বেজে। দেখে চারিদিকে কোনো সারা শব্দ নেই। বেডরুমে গিয়ে দেখলাম চেষ্টা অঘরে ঘুমাচ্ছে। না জানি কখন শুয়ে পড়ছে। ভাবলাম জাগিয়ে তুলব, পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করি। নিজের জন্য কেনা কতগুলো গুরুত্বপূর্ণ ওষুধ রাখার জন্য ড্রয়ারটা খুললাম, কিন্তু এ কি, ড্রয়ারের ভেতরে তিল পরিমাণ জায়গা নেই। পুরোটাই চেষ্টার গয়নাগাটিতে ভরপুর। কাচের চুড়ি, নেকলেস, কানের দুল ইত্যাদি ইত্যাদি। মেয়েদের আসলে পাগল, নয়তো এত অযথা গয়নাগাটি কেউ এভাবে নিয়ে আসে? ড্রয়ারের ভেতরে হাত দিতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। একটা কোনায় একটা কানের দুল পড়ে আছে। খুঁজে দেখলাম এর অন্য পিসটা কোথাও নেই। কানের দুলটা দেখে রীতিমতো হাত পা কাঁপতে শুরু করলো আমার। দুলটা হাতে নিয়ে দৌড়ে পাশের রুমে ছুটে গেলাম। আলমারি খুলে তার ভেতর একটা বক্স বের করি। বক্সের ভেতরে একটা কানের দুল। 1 বছর আগে আমি এখানে রেখেছিলাম এটা। দুটো দুল পাশাপাশি রেখে দেখলাম একদম সেম কালেকশন, সেম ডিজাইন, সব কিছু সেম। হায় আল্লাহ, এটা আমি কি দেখছি? পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগলো আমার। আজ থেকে 1 বছর আগে আমার মায়ের খুন হয়েছিল, আর সেই খুনি একটা মেয়ে ছিল। অন্ধকারে ধস্তাধস্তির সময় যার কান থেকে একটা দুল ছিঁড়ে নিয়েছিলাম আমি। এরপর সেই অজ্ঞাতনামা খুনি আমার ধোঁকা দিয়ে পালিয়ে যায়। নিজের মায়ের খুনিকে আর খুঁজে পাইনি। আজ দীর্ঘ 1 বছর পর এই কোন পরীক্ষার মুখোমুখি হলাম আমি? এই কানের দুলটা শ্রেষ্ঠার কাছে এলো কি করে? তবে কি? কানের দুলজোড়া হাতে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লাম। কি করব বুঝতে পারছি না। হঠাৎ একটা কথা মাথায় এলো আমার। আজ থেকে দীর্ঘ 1 বছর আগে যখন ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে আমার ধস্তাধস্তি হয়, ওর কান থেকে দুলটা কেড়ে নেবার সময় আমার হাতে দুল ছাড়া আরও একটা জিনিস চলে আসে। সেটা হলো তার রক্ত। তার কানের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল নিশ্চয়, আর রক্তের পরিমাণ এতটাই ছিল সেই দাগ এত তাড়াতাড়ি মুছে যাবার কথা নয়। শেষটা যদি সেই ব্যক্তি হয় যাকে আমি ভাবছি, তবে নিশ্চয় ওর কানে সেই দাগটা থাকার কথা। শেষটার সাথে বিয়ে হয়েছে আমার 1 সপ্তাহ, কিন্তু সেইভাবে আমায় কখনো ওর কাছে ঘেঁষতে দেয় না। তাই দাগটা থাকলেও চোখ এড়িয়ে গেছে হয়তো। না, আর এখন সময় নষ্ট চলবে না। এক্ষুনি গিয়ে ওর কানের দাগটা পরখ করে দেখতে হবে। এই রহস্যের জট না খোলা পর্যন্ত শান্তি নেই আমার। এই ভেবে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। তার আগে কানের দুলজোড়া কাপড়ে পেঁচিয়ে যথাস্থানে রেখে দিলাম। বেডরুমে ঢুকে দেখে শেষটা আপন মনে ঘুমিয়ে রাজ্যে বিচরণ করছে। কথায় আছে না, ঘুমন্ত মানুষকে দেখতে বেশি নিষ্পাপ লাগে। এই মুহূর্তে মনে হচ্ছে শেষটার থেকে নিষ্পাপ মেয়ে এই পৃথিবীতে কোথাও দেখি নেই আমি। ওর মুখের দিকে তাকালেই একটা অন্যরকম মমত্ববোধ কাজ করে।
আমি কি শুধু শুধু সন্দেহ করছি ওর উপর? শুধুমাত্র একটা কানের দুল কিছুতেই উপযুক্ত প্রমাণ হতে পারে না। নিজের স্ত্রী হিসাবে চেষ্টার প্রতি আমার সন্দেহ আরও হয়তো আমলুক, কিন্তু আমার মনের দুশ্চিন্তা দূর না হওয়া পর্যন্ত যে শাস্তি পাচ্ছি না আমি। চেষ্টার প্রতি সন্দেহ থেকে না হোক, নিজের অন্তত ভুল প্রমাণ করার জন্য আমাকে ওর কাছে যেতেই হবে। ওর কানের ওপরে কোনো দাগ আছে কি না আবিষ্কার করতে হবে। এই ভেবে ধীরে ধীরে বিছানার উপরে উঠলাম। চেষ্টা সামান্য শব্দে ঘুম ভেঙে যাওয়ার অভ্যাস আছে, তাই যা করা ধীরে সন্তর্পণে করতে হবে। আরও ঘনিষ্ঠ হতে শেষ হঠাৎ চেষ্টার ঘুম ভেঙে গেল। আমি অমনি হকচকিয়ে উঠলাম। নিজেকে বড্ড অপ্রস্তুত মনে হচ্ছে। এতক্ষণ আমায় আদর করার সময় হলো? ঘুম মিশ্রিত কণ্ঠে বলে উঠল চেষ্টা। চেষ্টা আমার সাথে সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলাফেরা করে ঠিকই, আমায় একটু ভয় ভয় পায়। কিন্তু একটা জিনিস আগে লক্ষ্য করেছি, আমার আদর নেবার জন্য মরিয়া হয়ে ওঠে। আমার বাহ্যিক স্পর্শও বেশ উপভোগ করে। হয়তো শুধু চেষ্টা নয়, সব মেয়েদের ক্ষেত্রে এমনটা ঘটে। এই মুহূর্তে চেষ্টার সাথে সময় কাটানোর চেয়ে আগে নিজের মনের আশঙ্কা দূর করা অনেক বেশি জরুরি। শক্ত করে চেষ্টাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ওর গালে একটা আলতো করে চুমু বসিয়ে দিলাম। মুহূর্তে ওর শরীরটা আমার স্পর্শ পেয়ে মোচড় দিয়ে উঠল। নিজেকে আমার কাছে সমর্পণ করলো জন্য আমার দিকে ফিরল। ঠিক তখনই আমি বুঝে নিজের তীক্ষ্ণ দৃষ্টি ওর কানের উপরে নিবন্ধন করি। মুহূর্তে সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল আমার। একটা প্রচণ্ড শব্দে আঁতকে উঠলাম আমি। চোখের সামনে চেষ্টার কানের কাটা দাগটা জল জল করছে। এতদিন তো খেয়াল করতে পারিনি এটা। চেষ্টাকে এক ঝটকায় বিছানার উপর বসে পড়লাম। সারা শরীর ঘামতে শুরু করলো। এ কি হলো আপনার? আপনি কি ভয় পেয়েছেন? আপনার কি শরীর খারাপ লাগছে? চেষ্টা উঠে বসে আমাকে প্রশ্ন করলো। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই না। কাপা গলায় বলতে থাকি। আপনার কি হয়েছে? এমন করছেন কেন? কিছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। না, আপনার কিছু তো হয়েছে, এমন করছেন কেন? বললাম তো কিছু হয়নি। এক কথা বারবার বলছে কেন? আমাকে রেগে যেতে থেকে ভয় পেয়ে গেল চেষ্টা। এদিকে আমার প্রতি উদ্বিগ্নতা, আবার আমাকে ভয় পাওয়া অবুঝ শিশুসুলভ তার প্রত্যেকটা আচরণ, এই চেষ্টাকে দেখে আমার আরও বেশি ভয় হতে লাগলো। আমি চোখের সামনে যে চেষ্টাকে দেখতে পাচ্ছি, সেদিন মা খুন হওয়ার রাতে কি ওই ছিল? কিন্তু সেটা কি করে সম্ভব? চেষ্টা কি সত্যি এমন, নাকি এটা ওর একটা মুখোশ? এতটা ছলনা, কপটতা, মিথ্যাচার কেউ কি করে করতে পারে? নিজের মনের দুশ্চিন্তা দূর করে গিয়ে সেটাকে যেন নিজের অজান্তে লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়েছি আমি। এই কোন গোলক ধাঁধায় পড়ে গেলাম আমি? কি করে বের হবো এই গোলক ধাঁধা থেকে? আমার নিজেরও জানা নেই। পাশ ফিরে দেখি এই শেষটা আবার ঘুমিয়ে পড়েছে। ভাবলাম একবার আব্বার কাছ থেকে ফোন দিব, কিন্তু পরে কিছু একটা ভেবে শুয়ে পড়লাম। যদিও রাতে ঘুম আসবে কি না জানি না, ভালোই ভালোই সকালটা হোক। সকালে চেষ্টার ডাকে ঘুম ভাঙলো। আমার জন্য হাত পুড়িয়ে রান্না করেছে ও। যদিও এখন জানি কেন ওকে আর মন থেকে মেনে নিতে পারছি না। মাঝে মাঝে ভয় হয় ওর দিকে তাকাতে। যাই হোক, খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে একটা মিটিং আছে আজকে, ফিরতে হয়তো রাত হবে। যাবার আগে চেষ্টাকে জানিয়ে দিলাম। অফিস থেকে বের হতেই রাত 8টা বাজলো। দুপুরে একবার মাত্র কথা হয়েছিল চেষ্টার সাথে, আর একবার আব্বার সাথে। ড্রাইভ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় খুব একটা জ্যাম নেই আজ, তাই নির্বিঘ্নে যেতে পারছি। তাড়াহুড়ায় আবহাওয়াটা খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসবে। হঠাৎ আমাকে চমক দিয়ে একটা মহিলা আমার গাড়ির সামনে এসে পড়লো। ভাগ্যিস দেখে ফেলছিলাম, নইলে একটুর জন্য দুর্ঘটনা ঘটে যায়। মহিলাটি গাড়ির সামনে থায় দাঁড়িয়ে আছে, নড়ছেও না সরছেও না। হর্ন দিচ্ছি, তারপর কানে কাজ হলো না। মহিলার এই অপ্রত্যাশিত আচরণে আমার মেজাজ বিগড়ে গেল। আমার গাড়ি থেকে নেমে পড়ি। এই প্রবলেমটা কি শুনি? কানে শুনতে পান না নাকি? মহিলা নিজের মুখে একটা কালো ওড়না ঢেকে রেখেছে, তাই চেহারা বোঝা যাচ্ছে না। কী আজব, শুনতে পাচ্ছেন না নাকি? কোনো উত্তর আসলো না। এ তো মহা মুশকিল। আচ্ছা, কে বলুন তো আপনি? কিছু তো বলুন। ভদ্রমহিলা আরও নির্বাক। আপনি কি আমার কথা বুঝতে পাচ্ছেন না নাকি? আশ্চর্য। আমি ভদ্রমহিলার কাছে যেতে যেন ভয় পেয়ে দৌড় দিল। অমনি তার ওড়নাটা মুখ থেকে খুলে গেল। মুহূর্তে অবাক হয়ে গেলাম। শুধু অবাক নয়, অনেকটা ভড়কে গেলাম। এত চেষ্টা, সেই কারণে হয়তো একটু পরিচিত লাগছে। কিন্তু চেষ্টা এই রাতের বেলা এভাবে কোথায় যাচ্ছে? ওই রকম সালোয়ার কামিজ পরে, তাও নিজের চেহারা লুকিয়ে। আমি চেষ্টার দিকে ছুটে যেতেই ও দ্রুত একটা ক্যাবে উঠে পড়ল। তারপর বিপরীত দিকে, অর্থাৎ আমার অফিসের দিকে চলে যায়। চোখের সামনে কী ঘটলো কিছুই বুঝতে পারছি না। চেষ্টা এইভাবে রাতের বেলা কোথায় যাচ্ছে? আর ও আমাকে দেখে পালিয়ে গেল কেন? চেষ্টা কোথায় গিয়েছে আমি জানি না, কিন্তু আমি আজ বাসায় গিয়ে বসে থাকবো।
ফিরতে হবে ওকে, তারপর দেখি কি উত্তর দেয় আমায়। বেশ, এরকম বেকায়দায় ফেলা যাবে আজ শেষটাকে, এই ভেবে দ্রুত ড্রাইভ করে নিজের বাসায় পৌঁছালাম। মেইন গেট পেরিয়ে দরজার সামনে আসতে দেখতে পাই ভেতর থেকে দরজা লক করা। নিশ্চয় আব্বা আর ছোটো ভাই এসেছে গ্রাম থেকে, ওদের আজকে আসার কথা ছিল। ঈষৎ উৎসুক নিয়ে কলিং বেল প্রেস করতে লাগলাম। একটু পর ভেতর থেকে দরজাটা খুলতে লাগলো। দেখতে পাচ্ছি আমার শরীরে সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে শেষটার সামনে দাঁড়িয়ে আছে। নতুন শাড়ি আর গয়নাগাটি পরে দাঁড়িয়ে আছে ও। আমায় দেখে একটা অদ্ভুত হাসি দিল। তুমি এসে গেছো, তাড়াতাড়ি ভেতরে এসো, রেডি হও। সেটাকে এই সময়ে বাড়িতে, তার উপর এই বেশে দেখে যেন মাথায় বজ্রপাত হলো আমার। মনে হচ্ছে দাঁড়িয়ে আছি, স্বপ্ন দেখছি আমি। এটা যদি শেষটা হয় তাহলে রাস্তায় কাকে দেখলাম আমি? শেষটাকে এই সময় বাড়ির, তার অপর এই বেশে দেখে যেন মাথায় বজ্রপাত হলো। এ কি, তুমি এখানে কি করছো এখন এখানে? আমি ভয়ে ভয়ে প্রশ্ন করি শেষটাকে। আমি এখানে মানে আপনি কি বলছেন এসব? আমি আমার বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো? না, এ সম্ভব নয়, কিছুতেই নয়, সম্ভব নয়। কী সম্ভব নয়? দেখুন আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না আমি। তার মানে তুমি কোথাও যাওনি? না, কিন্তু আমি যে তোমায় এইমাত্র বলেই থেমে গেলাম আমি। থাক, আর কিছু বলা যাবে না এই মুহূর্তে। শেষটা নিজেও অবাক হয়ে চলে যাচ্ছে আমাকে বিচলিত অবস্থায় দেখে। আর আচ্ছা, আপনার কি কিছু হয়েছে? এমন করছেন কেন? না, আমি ঠিক আছি। আমার কথা ছাড়ো, কিন্তু তুমি এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছ? আর কোথায় যাব? আজ রাতে ভাবলাম আপনার সাথে একটু বেরোবো, কিন্তু এখন আপনাকে যেরকম দেখছি, না থাক, আরেকদিন যাব। শেষটার সাথে বাসার ভিতরে ঢুকলাম আমি। ওর সমস্ত ব্যবহার আচরণ রীতিমতো অবাক করে দিচ্ছে আমায়। রাস্তায় যে মেয়েটার সাথে দেখা হলো তার কথা মাথা থেকে সরাতে পারছি না কিছুতেই। মেয়েটা এভাবে আমার সামনে কেন এসে পড়েছিল? কী উদ্দেশ্য ছিল ওর? কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি আমার রহস্যের জট খুলতে তাকে ভীষণ দরকার আমার। ড্রয়িং রুমের সোফায় বসে বসে কথাগুলো ভাবছিলাম। হঠাৎ একটা চায়ের কাপ এগিয়ে আসলো আমার দিকে। আমি এলাচ দেওয়া চা পছন্দ করে শেষটা তাই এলাচ দেওয়া চা তৈরি করে এনেছে আমার জন্য। ও আবার দুধ চা ছাড়া কোনো খায় না। আমার সামনে অন্য একটা সোফায় বসে চায়ের কাপটা মুখে নিল শেষটা। ঠিক তখনই আমি একটা তার প্রশ্ন ছুড়ে দিই ওর দিকে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবে? হ্যাঁ বলুন। তুমি কিছু মনে করবে না তো? না, মনে করবো না, চায়ের কাপে চুমুক দিতে দিতে। আচ্ছা, তোমার কানের উপরে ওই কাটা দাগটা কিসের? আমার কথাটা শোনা মাত্র যেন অপ্রস্তুত হয়ে পড়লো চেষ্টা। চা আটকে যায় ওর গলায়, কেশে পুরো একাকার করে ফেলেছে। আমি চায়ের কাপটা রেখে ছুটে ওর কাছে গেলাম। একি একি, কী হলো তোমার? স্পষ্ট দেখতে পাচ্ছি শেষটা আমার করা প্রশ্নে ভয় পেয়ে গিয়েছে। কোনোভাবে সেটা এড়িয়ে যেতে চাইছে ও। এক গ্লাস জল খেয়ে ওর কাশিটা থামালাম। এখন অনেকটা স্বাভাবিক লাগছে, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নেই। ওর সামনে আবারও সেই প্রশ্নের পুনরাবৃত্তি করি। কী হলো বললে না তো? দাগটা কী করে এলো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানো না? জানো না মানে কি? না, মানে মনে নেই আমার। দায়সারা উত্তর। কি বলো তুমি? এত বড় একটা আঘাত পেলে আর সেটা তোমার কি না মনে নেই? অদ্ভুত। বললাম না মনে নেই, তারপরে কেন একই প্রশ্ন করছেন? বেশ উত্তেজিত হয়ে বলল শেষটা। তারপর উঠে উপরের রুমের দিকে চলে যায়। আমি ওর চলে যাবার দিকে তাকিয়ে আছি। কি আশ্চর্য, একটা সামান্য প্রশ্ন করাতেই এইভাবে রিয়াক্ট কেন করলো জানি না। ও নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে আমার থেকে, যা আমি জানি না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি আমি। স্ক্রিনের দিকে তাকাতে দেখি বাবার ফোন। হ্যালো, কেমন আছো বাবা? আমি ভালো আছি, তোরা কেমন আছিস বল? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, মিছিল কেমন আছে? আমার ছোট ভাইয়ের নাম মিছিল। ও ভালো। শোন একটা কথা। হ্যাঁ বলো। আমরা কাল শহরে আসছি, আমার সাথে মিছিলও আসবে। তোদের কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে মানে? যে কি বলো, তুমি যখন খুশি যাকে খুশি নিয়ে আসো আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, আর তুই কিছু মনে করিস না, ওটা তো এমনি মজা করে বললাম। তোমরা যত দ্রুত সম্ভব চলে আসো, তোমাদের পেলে শেষটা খুশি হবে। বাবার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। বাবার আর ভাই আসছে অনেক দিন পর। অবশ্য বিয়েটা আমাদের গ্রামের বাড়িতে বসে হয়েছিল, আমাদের বাসায় এই প্রথম আসছে ওরা। এটা ভেবে বেশি খুশি লাগছে। কিন্তু সমস্ত ভালোবাসার ভেতরে যখন শেষটা আর রাস্তায় দেখা হওয়া সেই মহিলার কথা মনে পড়ে গেল, আনন্দ ভালো লাগা নিমেষে বিষাদ আর দুশ্চিন্তায় পরিণত হলো। আমি নিজেও জানি না এই ভয়ঙ্কর দুশ্চিন্তা থেকে কবে বের হতে পারবো, তবে যত দ্রুত সম্ভব আমাকে এই দুশ্চিন্তা থেকে বের হতে হবে। কোনো মানুষের পক্ষে এত টেনশন বয়ে বেড়ানো সম্ভব না, বিশেষ করে আমার পক্ষে। পরের দিন বিকালবেলা বাসায় বাবা আর ছোটো ভাই আসে। ওরা আসাতে শেষটা বেশ আনন্দ। আমারও ওদের পেয়ে কিছুটা হলেও দুশ্চিন্তার রাশটা লাঘব হয়। অবশ্য আমি বাবার সাথে শেষটার আর সেই মহিলার বিষয়ে আলোচনা করি। বাবা শুনে ধৈর্য ধরার পরামর্শ দিলেন, তবে উনি নিজেও খানিকটা চিন্তিত হয়ে পড়লেন এই বিষয়ে।
এরপর যখন সন্ধ্যায় প্রায় 7টা ছাদে একা একা পায়চারি করছি, একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো আমার কাছে। আমি রিসিভ করতে একটা মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো ওপাশ থেকে। আপনি মিস্টার সৌহার্দ্যজামান? হ্যাঁ, আমি সৌহার্দ্য, বলুন। আপনার জন্য একটা খাস খবর আছে। খবর? কিসের খবর? আর আপনি কি? আমার পরিচয় পরে দিচ্ছি, আগে একটা লোকেশন দিচ্ছি, ওখানে চলে আসুন। লোকেশন? কিসের লোকেশন? আজ থেকে 1 বছর আগে আপনার মা মারা গিয়েছিল না? মানে আপনার যতদূর জানেন। হ্যাঁ, খুনি মাকে মেরে লাশটা নদীতে ফেলে দেওয়া দেওয়া দিয়েছিল। তারপর এক পর্যায়ে পুলিশ তাকে আর খুঁজে না পেয়ে মৃত ঘোষণা করে দেয়। কিন্তু কি হয়েছে বলুন তো? ঠিক আপনার মাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন উনি মারা যাননি, উনি এখনও বেঁচে আছেন। হোয়াট? কি বলছেন আপনি? লোকটার কথা শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না আমি। দেখুন, 1 বছর পরে কোমা থেকে ফিরলেন উনি। তারপর ওনার মুখ থেকে আপনার বিষয়ে সব বিস্তারিত জানতে পারলাম। আর হ্যাঁ, উনি এটাও জানেন কে তাকে খুন করার চেষ্টা করেছিল এবং কেন। সবটা মনে করতে পেরেছেন উনি। মহিলার কথা শুনে হাত থেকে যেন ফোনটা মেঝেতে পড়ে গেল আমার। যেন প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল শরীরটা। মা কি সত্যি বেঁচে আছে? আর সেটা কিনা এতগুলো দিন পরে জানতে পারছি আমি? নাকি আমাকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র করছে কেউ? এই মুহূর্তে কি করা উচিত আমার? না, এই বিষয়ে আগে বাবার সাথে কথা বলতে হবে, তারপর যা করার করব। ফোনটা রেখে ড্রয়িং রুমের দিকে ছুটে গেলাম আমি। আমার মুখ থেকে সবটা শুনে অবাক হয়ে গেল বাবা। কি বলিস? তোর মা বেঁচে আছে? কিন্তু কি করে সম্ভব হলো সেটা? হ্যাঁ বাবা, আমিও তো অবাক হলাম এটা শুনে। প্রথমে তো বিশ্বাস করতে পারিনি। আচ্ছা, ফোন যে করেছিল তার কোনো পরিচয় জানতে পেরেছিস? না, উনি তো নিজের বিষয়ে কিছু বললেন না আমায়। কিন্তু জায়গাটা কোথায়, কোন জায়গা থেকে ফোন কলটা এসেছিল? উনি লোকেশনটা পাঠিয়ে দিয়েছেন আমায়, খুব একটা দূরে নয়, এখানে। এই ধরো 1 ঘন্টার মতো লাগবে। আমাদের কি পুলিশের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত? আমিও একই ভাবছি। আমরা পুলিশকে বরং আগেই জানাই। এটা উড়োকল উপর পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না। একদম ঠিক বলছিস, কিন্তু আমার কি মনে হয় জানিস কি? আমার মনে হয় কেউ মিথ্যে বলছে না আমাদের সাথে। আর দেখ, তোর মাকে নিয়ে কেউ কেন এমন মিথ্যাচার কেন করবে আমাদের সাথে? কী লাভ তাদের? সেটাও ঠিক। তাহলে কি করা উচিত আমাদের? চল আমরা বরং বেরিয়ে পড়ি। সেরকম পরিস্থিতি হলে সেখান থেকে পুলিশকে ইনফর্ম করব। তাহলে এখন কাউকে কিছু জানাবো না? না থাক, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। বাবার সাথে কথা সেরে নিজের রুমের দিকে পা বাড়ালাম। ঠিক তখনই দেখতে পাচ্ছি শেষটা দাঁড়িয়েছে আমার সামনে। তার মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা এতক্ষণ শুনছিল। এ কি, তুমি এখানে? আপনারা কি আলোচনা করছিলেন দুজন মিলে? কেন, তুমি কিছু শুনতে পাওনি? না, আমি তো এইমাত্র এলাম। আমাদের মা সবার জানা মতে 1 বছর আগে যার খুন হয়েছিল, আজকে হঠাৎ কেউ ফোন করে আমাদের ইনফর্ম করলো মা মারা যায়নি, এখনও বেঁচে আছে। কি বলছেন আপনি এটা? তবে এতগুলো দিন উনি কোথায় ছিলেন? আমি লক্ষ্য করছি শেষটার মুখমণ্ডল জুড়ে ভয়ের ছাপ স্পষ্ট। এখন মনে হচ্ছে মা ফিরে আসার খবর শুনে ভয় পেয়ে গিয়েছে। এতগুলো দিন নাকি মা কোমায় ছিল, আজকে জ্ঞান ফিরেছে তার। তো এখন কি করবেন আপনি? কী আর করবো, আমি আর বাবা যাচ্ছি মায়ের কাছে তাকে ফিরিয়ে আনতে। না, যাবেন না, যাবেন না আপনি। এই বলে যেন আঁতকে উঠল শ্রেষ্ঠা। যাব না? কিন্তু কেন? আর তুমি আমাকে নিষেধ করছো কেন, সেটাই তো বুঝতে পারছি না। না, কিছু না। ভারী অদ্ভুত তো তুমি। এতদিন বাদে মাকে ফিরে পেয়েছি আমরা, যেটা জেনেও কিনা হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবো, এটা কখনো না। আর কিছু না বলে বেরিয়ে গেল। আমি অবাক হচ্ছি ওর আচরণ দেখে। এমন মনে হচ্ছে শেষটা কিছুতেই চাইছে না মা এই বাড়িতে ফিরে আসুক। একটা ভয় বাসা বেঁধেছে ওর মনে। মা আসাতে হয়তো রহস্যজট অনেকটা খুলবে, আর সেদিন রাতের সেই অজ্ঞাতনামা নারীকে খুঁজে বের করতে পারবো আমি। তাই মায়ের ফিরে আসাটা যেমন আমাদের পরিবারের জন্য মঙ্গল, ততটা আমার জন্য। নয়তো এভাবে মনের ভিতরে একটা সন্দেহের বীজ বপন করে শ্রেষ্ঠার সাথে সংসার করাটা অসম্ভব হয়ে পড়বে আমার জন্য। রাত 8টার দিকে আমি আর বাবা বেরিয়ে পড়লাম। ওই মহিলা যে লোকেশনের কথা বলেছিল, কাজের সূত্রে কয়েকবার সেখানে যাওয়া হয়েছে আমার, তাই পথ চিনতে খুব একটা অসুবিধা হলো না। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের গন্তব্য পৌঁছালে একটু দেরি হলো। এই তো এই জায়গাটা, এখান থেকে ভেতরে যেতে হবে আমাদের। আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা একটা কাজ কর, তুই ভেতরে গিয়ে আমাকে ফোন দিয়ে কনফার্ম কর। যদি উল্টোপাল্টা কিছু দেখিস তবে জানাবি, আমি পুলিশকে ইনফর্ম করব। কিন্তু বাবা, আমরা তো এখনও জানাতে পারি পুলিশকে। দেখ সৌহার্দ্য, তোর মা এতদিন পর সুস্থ হয়ে ফিরছে, আমি চাই না পুলিশ তাকে নিয়ে টানাটানি শুরু করুক। সেটা ওর জন্য ভালো হবে না। আচ্ছা বুঝতে পেরেছি, আমি তাহলে ভেতরে যাচ্ছি। বাবাকে রেখে ভেতরের দিকে পা বাড়ালাম আমি। একটা পুরনো গোডাউনের ভেতরে ঢুকলাম আমি। কিন্তু মায়ে এটার ভেতরে কেন? মাথায় ঢুকছে না। হিসাব অনুসারে তার হাসপাতালের কথা ছিল, না জানি ওই মহিলা ঠিক কী চাইছে।
আমি ধীরে ধীরে পা বাড়াতে লাগলাম। বেশ শুনশান একটা জায়গা, একটু ভয় ভয়ও লাগছে। মাঝে মাঝে এমন মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে আমার পেছন থেকে, কিন্তু পেছনে ঘুরতে কেবল অন্ধকার আর শূন্যতা ছাড়া কিছুই দেখতে পেলাম না। যাই হোক, গা ছমছম পরিবেশে ভেতর থেকে দিয়ে সামনের দিকে যেতে লাগলাম। হঠাৎ বুঝতে পারলাম কেউ একটা ছুটে আসছে আমার দিকে। সে আমাকে পেছন ফেরার সুযোগ না দিয়ে মাথায় সজোরে আঘাত করলো। আঁতকে উঠলাম আমি, মাথাটা চেপে ধরে মাটিতে বসে পড়লাম। চারপাশটা ক্রমশ অন্ধকার হয়ে আসতে লাগলো। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি আমি, অথবা মারা যাচ্ছি। নিজের সর্বশক্তি দিয়ে চোখ মেলার চেষ্টা করে ব্যর্থ হই। মাটিতে লুটিয়ে পড়ে কোনো ক্রমে উপরের দিকে একটা চোখ মেলে তাকালাম। তারপর যা দেখতে পাই আমি দুঃস্বপ্নে ভাবতে পারিনি কোনোদিন। দেখতে পেলাম বাবা হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই লাঠিতে আমার রক্ত লেগে আছে। উনি হয়তো ভাবছেন আমি জ্ঞান হারিয়েছি, তাই দেখতে পাইনি তাকে। জ্ঞান ফেরার পর দেখতে পাই আমি একটা হাসপাতালের বেডে শুয়ে আছি, মাথায় একটা মোটা ব্যান্ডেজ, ভেতরে প্রচুর যন্ত্রণা হচ্ছে। আমি জ্ঞান ফিরতে গেলে নার্স বাইরে ছুটে গেলেন। তার একটু পরে বাবা আর ভাই আর চেষ্টা তড়িঘড়ি করে ভেতরে প্রবেশ করলো। চেষ্টা আর মিছিল আমাকে এই অবস্থায় দেখে রীতিমতো কান্না শুরু করে দিল। বাবা তাদের শান্ত করে এগিয়ে আসলেন আমার দিকে। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুক্রিয়া, তিনি বাঁচিয়ে দিয়েছেন তোকে। বাবার মুখের দিকে হা করে তাকিয়ে আছি আমি। কী হচ্ছে এসব আমার সাথে? মনে হচ্ছে আমি আর বাস্তবে নেই, ভিন্ন একটা অভিনয় চলে এসেছে। নিজের চোখে নিজের বাবাকে আঘাত করতে দেখেছি আমাকে, সেটা তো আর মিথ্যে নয়। আমি নিশ্চিত বাবা ভুললেও ভাবতে পারছেন না আমি দেখে ফেলেছি তাকে। কিন্তু আমাকে আঘাত করে আবার হাসপাতালে ভর্তি করে সুস্থ করার অর্থ কী? না, এবার দেখছি টেনশনে মাথা ছিঁড়ে যাবার উপক্রম। একটু পরেই ভেতরে একটা লোক এসে ঢুকলো, সাথে একজন পুলিশ। পুলিশ আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইনি গোডাউনের দারোগান। গতকাল রাতে ইনি যথাসময়ে না আসলে হয়তো আপনাকে বাঁচানো যেত না। উনি আমায় বাঁচিয়েছেন মানে? বুঝলাম না আমি। কেন বাবু? আমি যখন নিজের স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতে বাইরে বেরোচ্ছিলাম, তখন হঠাৎ কাউকে গোডাউন থেকে ছুটে পালিয়ে যেতে দেখলাম। হয়তো আমাকে দেখে ফেলেছিল। তারপর একটু এগিয়ে যেতেই আপনার সেন্সলেস বডি দেখতে পাই। ততক্ষণে লোকটা পালিয়ে যায়। কিন্তু আপনার কথা ভেবে আমি আর পিছু নিলাম না। তার দারোয়ানের কথা শুনে আরও ভয় হতে লাগলো আমার। তার মানে বাবা ইচ্ছে করে বাঁচায়নি আমায়? আমায় খুন করা উদ্দেশ্য ছিল তার? হে সৃষ্টিকর্তা, এ কোন কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করালে আমায় তুমি? আমার নিজের বাবা খুন করতে চাইছে আমায়? আমি কী এমন ক্ষতি করেছি তার? বাবা কেন এটা করলো আমার সাথে? তার মানে মায়ের ফিরে আসা ফোন কলে এইসব বাবার ষড়যন্ত্র ছিল? কিন্তু বাবার এসব করে কী লাভ? কেন সে এসব করছে? একটু পরে পুলিশ আর সেই দারোয়ান বেরিয়ে গেল। বাবা আবারও আমার সাথে কথা বলা শুরু করলো। এখন কেমন লাগছে বাবা? শরীর ভালো লাগছে তো? এই মুহূর্তে বাবার সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে আমার। ভাবতেই অবাক লাগছে ইনি আমার নিজের বাবা, যাকে আমি এতটা সম্মান করে ভালোবাসি, যে কিনা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চালাচ্ছে, তাও পিছন থেকে। কিন্তু এই মুহূর্তে কিছু বুঝতে দিলে চলবে না। আমি তার চালাকি ধরতে পেরেছি। যাই হোক, এখন কিছু না জানার ভান করে থাকতে হবে, নয়তো সত্যটা পর্যন্ত পৌঁছাতে পারবো না কোনো দিন। পুলিশের ডাকে বাবা কেবিনের বাইরে বেরিয়ে গেল। ভেতরে মিছিল আর শ্রেষ্ঠা এসে আমার পাশে বসলো। মিছিল দাঁড়িয়ে আছে। আমি যেতে বারণ করছিলাম আপনাকে, তারপরও কেন গেলেন? আমি তো কেবল আমার মাকে উদ্ধার করতে গিয়েছিলাম। আচ্ছা, আপনি বলুন, মৃত মানুষ ফিরে আসে কখনো? আমার তো শুনেই সন্দেহ ছিল কেউ ফাঁসাতে চাইছে আপনাকে, তাই তখন বারণ করছি। কিন্তু আপনি যে আমার কোনো কথাই কানে নিলেন না। শ্রেষ্ঠার কথাগুলো সত্যি ভীষণ যৌক্তিক। আমি নিজেও এতটা ডিপলি ভাবিনি, কিন্তু শেষটাও তো আমার সন্দেহের তালিকার বাইরে না। বাবার বিরুদ্ধে প্রমাণ আমি নিজেই, কিন্তু শেষটা ওর আসল রূপ কী করে সামনে আনবো আমি? ও কি সত্যি আমার ভালো চায়, নাকি এটা ওর মুখোশ, ঠিক বাবার মতো? এই পৃথিবীতে আমি বোধহয় একমাত্র হতভাগ্য মানুষ যাকে কিনা তার জন্মদাতা পিতা খুন করতে চাইছে, যাকে কিনা নিজের স্ত্রীর প্রতিপক্ষ তার প্রতি মুহূর্তে সন্দেহের চোখে দেখতে হচ্ছে। এই যন্ত্রণাদায়ক জীবন থেকে মৃত্যু অনেক শ্রেয়। কিন্তু মায়ের খুনির পরিচয় না জেনে আমার বাবা কেন খুন করতে চাইছে, আমায় এটা না জেনেও মরেও শান্তি পাবো না আমি। তাই আমাকে যে করে হোক সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। এর থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই আমার। কী হলো, কী ভাবছেন? শ্রেষ্ঠার কথায় ভাবনার ঘোর কাটল আমার। না, কিছু না। ডাক্তার বলছে কাল সকালে রিলিজ দেওয়া হবে আপনাকে। ততক্ষণে এই হাসপাতালে থাকতে হবে। ও, তা তুমি কি সিদ্ধান্ত নিলে? কী সিদ্ধান্ত? এখানেই থাকবে নাকি বাসায় যাবে? পারে, আপনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন, আর আমি কিনা আপনার স্ত্রী হয়ে বাড়িতে গিয়ে আরাম করব? এটা হতে পারে? তুমি তো বড়দের মতো কথা বলা শিখে গেছো দেখি। শেষটা আমার কথা প্রত্যুত্তরে একটি লজ্জামিত্র হাসি দিল, আর কিছুই বলল না। সারাদিন কেটে গেল শেষটা
আমার কথায় সন্ধ্যার পরে মিছিলকে নিয়ে বাসায় চলে গেল। বাবার কথা জানি না। আজকে একটু তাড়াতাড়ি আমি মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি। রাতের বেলা একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঘুমকাত্র চোখে দেখতে পাই কেউ আমার কেবিন থেকে বেরিয়ে গেল। মাথার ব্যথা অনেকটা কমেছে আমার, আর কিছু না ভেবে উঠে পড়লাম। তারপর তার পিছু নেই। একটা মেয়ে বোঝাই যাচ্ছে, পুরো সেদিনের মতো দেখা, সেই মেয়েটার মতো বেশভূষা, যাকে দেখতে কিনা হুবহু চেষ্টার মতো। এমনকি আমি এটাও জানি না ওটাই চেষ্টা নাকি। যাই হোক না কেন, আজ আর ওকে ছেড়ে দিলে চলবে না। এত রাতে লুকিয়ে লুকিয়ে আমার কাছে কী এমন কাজ ওর, সেটা ওর মুখ থেকে বের করতে হবে। তাছাড়া ওকে ধরতে না পারলে ওই চেষ্টা কিনা সেটাও জানতে পারবো না। মেয়েটা আমার থেকে মাত্র কয়েক গজ দূরে। হাসপাতালে পিনপতন নীরবতা বিরাজ করছে, আর আমি সমস্ত নীরবতা ভেঙে অজ্ঞাতময় মেয়েটার পিছু নিলাম। এক পর্যায়ে হাসপাতালের বাইরে বেরিয়ে পড়ল সে। তারপর রাস্তা ধরে এগিয়ে যায়। আমিও আপ্রাণ চেষ্টা করছি তাকে পাকড়াও করার। তাড়াহুড়ে ঘড়ি দেখতে হয়নি, তবে রাত 1:30 কি 2টো বেজেছে এটুকু আন্দাজ করতে পারছি। লোকজন তো দূর, রাস্তার কোনো প্রকার যানবাহন পর্যন্ত চোখে পড়ছে না। চারিদিকে কেবল শূন্যতা আর শূন্যতা। মেয়েটি ছুটতে ছুটতে এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ল। সৃষ্টিকর্তা যেন আমার আজ একটু বেশি সহায় হলো আমার। তা না হলে এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে। সর্বশক্তি দিয়ে ছুটে যাই আমি। সে উঠে পা বাড়াতে না বাড়াতে হাতটা খপ করে ধরে ফেললাম। তারপর ওর মুখ থেকে ওড়নাটা সরিয়ে নিলাম। যা অনুমান করেছিলাম তাই। রাস্তায় দেখা হওয়া সেই মেয়েটা, নিজের সামনে যেন শেষটাকেই দেখেছি আমি। মেয়েটা নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে চাইছে, কিন্তু আমার হাত থেকে নিজেকে মুক্ত করা যে এত সহজ নয় তার জন্য। কোথায় পালাচ্ছ? তোমার সব খেলা শেষ, ধরে ফেলেছি তোমাকে আমি। তাকে উদ্দেশ্য করে বলে উঠলাম আমি। আমায় ছাড়ুন বলছি। ভালো হচ্ছে না একদম। ভালো হচ্ছে না মানে? রাতের বেলা একটা অপরিচিত মানুষের কাছে লুকিয়ে লুকিয়ে যাওয়া কি খুব কাজ মনে হয় তোমার কাছে? আমায় ছেড়ে দিন, দয়া করে ছাড়ুন আমায়। না, ছাড়বো না। আজ তো কিছুতেই ছাড়ছি না তোমায়। সেদিন তো পালিয়ে বেঁচেছিলে, আজ কে বাঁচাবে তোমায়? আপনার কোনো ধারণা নেই আমার সম্পর্কে। জানেন কি করতে পারি আমি? মেয়েটার কথা শুনে আমি আরও বেশি অবাক হয়ে যাচ্ছি। কে তুমি? কেন আমার সাথে লুকোচুরি খেলা খেলছো? কী চাও তুমি? জানতে চান কী চাই আমি? হ্যাঁ, জানতে চাই। আর জানতে চাই বলে তো ছুটে এলাম আমি। ঠিক আছে, আমি বলবো। তার আগে হাতটা ছাড়ুন। আর তুমি ছুটে পারো, তাই না? তোমার বুদ্ধির জবাব নেই সত্যি। না, আমি পালাবো না। যদি জানার ইচ্ছে থাকে একটাবার হাতটা ছেড়ে দেখুন। একদম চালাকি করার চেষ্টা করবি না। না, করবো না চালাকি। অগত্যা মেয়েটার হাতটা ছেড়ে দিলাম আমি। এমনিতে আমার আওতার ভেতরে আছে সে, তাই পালাতে চাইলেও এত সহজে পালাতে পারবে না সে। মেয়েটা তার বুকের ভেতরে হাত ঢুকিয়ে দিল। কিছু একটা বের করতে চাইছে মনে হচ্ছে। এই, তুমি এটা কি করছো? কি বের করছো এটা? ভয় পাবেন না, প্রমাণ বের করছি। আপনি জানতে চেয়েছিলেন না আমি কে? এই বলে মেয়েটা আমাকে অবাক করে দিয়ে ওর বুকের ভেতর থেকে একটা পিস্তল বের করলো। আমি যেন পুরো বোকা বনে গেলাম তার সামনে। না, তুমি এটা করতে পারো না। এভাবে ধোকা দিলে আমায় তুমি? ছি, আমি বিশ্বাস করেছিলাম তোমায়। চুপ থাকো, একদম চুপ। তোমার মুখে বিশ্বাস অবিশ্বাসের কথা মানায় না। আর ভেবো না আমি ছেড়ে দিব তোমায়। এক এক করে সব কিছু শোধ তুলব। মেয়েটা কী বলছে এসব? আমার উপর এত কি রাগর? আর কিসের শোধ তোলার কথা বলছে ও? আমার মাথায় কিছুই ঢুকছে না। কী বলছো এসব? যা বলছো ভেবে বলছো তো? আমি তোমায় চিনি না, জানি না। কিসের শোধ তুলতে চাইছো আমার উপরে তুমি? নাকি তুমি আমার পরিচিত কেউ? না, আচ্ছা, তুমি চেষ্টা নাও তো। প্রশ্ন শেষ করতে না করতে ওপাশ থেকে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। মেয়েটা আমার দিকে পিস্তল তাক করে রেখে গাড়িতে গিয়ে উঠলো। ভারী শেয়ানা মেয়ে তো সে। আমি তার পিছু করছি এটা খেয়াল করে পালানোর বন্দোবস্ত ভালোইভাবে করে ফেলেছে। এভাবে আমাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে এক পর্যায়ে পালিয়ে যায় মেয়েটা। আমার হাঁ করে তাকিয়ে সেই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে যাই হোক না কেন, এই মেয়েটা কিছুতেই শ্রেষ্ঠা হতে পারে না, এটা আমি নিশ্চিন্ত। শ্রেষ্ঠা এত তো ধুরন্ধর প্রকৃতির কখনো নয়। তাছাড়া চেহারায় মিল থাকলে দুজনে আচার ব্যবহারে আকাশ পাতাল ব্যবধান। পরক্ষণে বাবার কথায় মাথায় আসে আমার। আমি তো ছোটোবেলা থেকে তাকে একজন ফেরেস্তার চোখে দেখে এসেছি। যেই মানুষটা যদি আমার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারে, তার ভেতরে যদি এমন একটা পশুসত্তা লুকিয়ে থাকতে পারে, তবে শ্রেষ্ঠার ভেতরে কেন নয়? আমি জানি না এই মেয়ে শ্রেষ্ঠা নাকি অন্য কেউ, তবে সে যাই হোক না কেন বাবার সাথে না নিশ্চয় কোনো যোগাযোগ আছে, এটা অনেকটা নিশ্চিত আমি। বাবা মারতে চায় আমায়,
আর সেও ক্ষতি করতে চাইছে আমার। আবার আজকে রাতে আমার হাসপাতালে থাকার বিষয়ে জেনে এই পর্যন্ত চলে এসেছে সে। কেউ সাহায্য না করলে এগুলো একার পক্ষে সম্ভব নয় কিছুতে। তাই সবার আগে আমাকে জানতে হবে বাবার সাথে এই মেয়েটার কোনো যোগাযোগ আছে কি না, আর সেই যোগাযোগ কিসের উপর ভিত্তি করে। এই প্রশ্নের উত্তর জানতে পারলে আমার রহস্য উন্মোচনের পথটা আরও সহজ হয়ে যাবে। এতক্ষণে ছুটতে ছুটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। আবারও হাসপাতালের দিকে পা বাড়ালাম। মাথায় আবারও পেন হচ্ছে, আর সেটা হওয়াই স্বাভাবিক। এতক্ষণে যা স্ট্রেস গিয়েছে, নিজের কেবিনে গিয়ে শুয়ে পড়ি আর তারপর সকাল হবার জন্য অপেক্ষায় থাকি। সকালবেলা চেষ্টা মিছিল বাবা সবাই এলো হাসপাতালে। আমাকে রিলিজ করতে হবে আজকে। আমায় সুস্থ হতে দেখে সবাই বেশ আনন্দিত, বাবাও আনন্দিত। তবে আমি ভালো করেই জানি এর আনন্দের পিছনে লুকিয়েছে একরাশ ব্যর্থতা, হতাশা। সুযোগ পেয়েও নিজের সন্তানকে খুন করতে না পারার হতাশা। হয়তো আবারও সুযোগ খুঁজছে সে, নিজের অসমাপ্ত কাজকে কিভাবে সমাপ্ত করা যায়। ভাইয়া, আজ তোমায় রিলিজ করা হবে তাই না? মিছিল বেশ উৎসুক স্বরে আমায় প্রশ্ন করে। হ্যাঁ রে, তার মানে আজকেই বাসায় যাচ্ছ তুমি? মিছিলকে দেখে একটা বুদ্ধি মাথায় আসলো আমার। কেবিনে আমার সাথে মিছিল একাই ছিল। বাবা আর শেষটা বাইরে ফর্মালিটির স্বার্থে ব্যস্ত। আমি মিছিলকে আমার কাছে রেখে, শোন ভাই, একটু আমার কাছে আয়, আমার পাশে বস। মিছিল আমার কথা মতো আমার পাশে বসলো। আমি জড়িয়ে ধরলাম মুখে, তারপর আরও অধিক ঘনিষ্ঠ হলাম। দেখ, তোকে একটা প্রশ্ন করি, কাউকে আবার বলবি না কিন্তু। কী প্রশ্ন ভাইয়া? কাল রাতে কার সাথে ঘুমিয়েছিলি তুই? তোর ভাবির সাথে নাকি বাবার সাথে, নাকি একাই? বাবার সাথে ঘুমিয়েছি, কিন্তু তুমি জানো ভাইয়া? কিন্তু কি বল? উৎসুক হচ্ছে। আমি খুব ভয়, আমার রাতে খুব ভয় করছিল। কিন্তু কেন? বাবা তো ছিল তোর সাথে। না ছিল না। ছিল না মানে কি বলছিস তুই? এ তো কেঁচো খুঁড়তে যেন সাপ বেরিয়ে আসছে ধীরে ধীরে। তুমি তো জানো মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়। আমার কাল রাতে ঘুম ভেঙে যেতে দেখি বাবা নেই পাশে, তখন খুব ভয় করছিল আমার। বাবা কোথায় গেছিল তুই কিছু জানিস? না, তা তো জানি না, তবে সে আবার ভোর রাতের দিকে ফিরে আসে। তুই কি তাহলে এত সময় জেগেছিলিস? না, তবে বাবার রুমে আসাতে টের পাইনি আমি। আচ্ছা, আর কি কিছু লক্ষ্য করছিলি নাকি? না তো, আর কি? ও, এই শোন, আমার একটা কাজ করে দিবি? আর বদলে যা চাইবি তাই দেবো। কী কাজ ভাইয়া? বাবার ফোনটা ম্যানেজ করে দে না একটু। আর শোন, ভুলেও যাতে বুঝতে না পারে আমি চেয়েছি ফোনটা। তুই গেম খেলার কথা বলে নিয়ে আয়। এটা কোনো কাজ হলো? আমি এক্ষুনি নিয়ে আসছি। মিছিল বেরিয়ে গেল। আমার ছোট ভাইটা সত্যি খুব কাজের, ওর থেকে এত কিছু জানতে পারলাম। এখন বাবার ফোনটা হাতে পেলেই কোনো না কোনো ক্লু পেতে পারি। তাছাড়া একবার ট্রাই করে তো দেখাই উচিত, কারণ বর্তমান ফোনটাই একমাত্র মানুষের যোগাযোগ মাধ্যম। অপরাধী ফোন ঘাঁটলে অনেক সময় অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। একটু পরে মিছিল ফোন নিয়ে এলো। আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়ে ভালো করে ফোনটা ঘাঁটতে লাগলাম। বাবার সাথে নিজের পূর্ব অভিজ্ঞতার ব্যবহার করে ফাইল সেভ ওপেন করে ফেললাম। ভেতরে অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে। হন্যে হয়ে সব কিছু খুঁজতে লাগলাম, কারণ আমি ভালো করেই জানি কিছু থাকার হলে এখানেই আছে। খুঁজতে খুঁজতে একটা ছবির দিকে চোখ আটকে গেল আমার। বাবার ফোনে শেষটার একটা ছবি, তবে শেষটার ঠিক শেষটা নয়, মেয়েটার বেশভূষা সম্পূর্ণ সেই মেয়েটার মতো যার সাথে গতকাল রাতে দেখা হয়েছিল আমার। তার মানে আমি যা অনুমান করেছিলাম তাই, বাবার যোগাযোগ আছে সেই মেয়েটার সাথে। মাথাটা ভনভন করে ঘুরতে লাগলো আমার। যা অনুভব করছিলাম তাই ঠিক হলো। বাবার সাথে মেয়েটার যোগাযোগ আছে, তা না হলে তার গ্যালারিতে ওর ছবি থাকার কিছুতেই সম্ভব না। কিন্তু বাবার সাথে ওর সম্পর্ক কী, এটা আগে জানতে হবে আমাকে। আর তার জন্য আমাকে যত দূর যেতে হয় তাই যাব। এরপর ডক্টর আমাকে রিলিজ করে দেয়। সবাইকে নিয়ে নিজের বাসায় ফিরে এলাম আমি। ডাক্তার কিছুদিন রেস্ট নিতে পরামর্শ দিয়েছেন আমাকে, তাই কয়েকদিনের জন্য অফিস ছুটি নিয়েছি আমি। ড্রয়িং রুমে বসে বসে মিছিলের সাথে টিভি দেখছি। হঠাৎ একটা বোল এগিয়ে আসলো আমার দিকে। এই যে আপনার জন্য চিকেন স্যুপ। শেষটা আমার দিকে বোলটা এগিয়ে দিয়ে বলল, চিকেন স্যুপ? তুমি তৈরি করেছো এটা? আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করছি। হ্যাঁ, আমি তৈরি করেছি। কেন, কি হয়েছে তাতে? এটা শিখলে কবে তুমি? তুমি তো স্যুপ তৈরি করতে জানো না। বারে, কে বললো আপনাকে? অদ্ভুত ব্যাপার, বিয়ের আগে শেষটা আমায় নিজেই বলেছে ও স্যুপ তৈরি করতে পারে না। এই কয়েকদিনের ভেতর ভুলে গেল কি করে? চিন্তিত মনে ভাবলাম আমি। কী হলো, কী চিন্তা করছেন? তুমি আমায় বলেছিলে একবার, মনে আছে, তুমি স্যুপ তৈরি করতে পারো না। বিয়ের আগে যখন গিয়েছিলাম আমি, তখন বলেছিল, মনে আছে তো? আমি আর আপনি কবে গেলাম আমার বাসায়? হা হা, কী বলছেন এসব? এই পর্যন্ত বলে থেমে গেল চেষ্টা। এমন মনে হচ্ছে কথাটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে, তাই নিজেকে গুটিয়ে নিল সে। কী হলো, থেমে গেলেন কেন? না, কিছু না, ইতস্তত হয়ে উত্তর দিল। তুমি এত তাড়াতাড়ি কিছু ভুলে গেলে কি করে? অদ্ভুত তো।
আচ্ছা, এটা তো নিশ্চয় মনে আছে যে পরের দিন একবার একটা টেডি টাইগার নিয়ে তোমায় দিয়েছিলাম তোমার জন্মদিনে। তুমি ভয়ে কান্না শুরু করে দিয়েছে। তারপর আমি কি করেছিলাম? টেডি? কিসের টেডি? তুমি কি আমার সাথে মজা করছো চেষ্টা? এগুলো কেমন ছেলে মানুষ? একটা মানুষ কিভাবে এত ঘটনা ভুলে যেতে পারে? এটা হয় কখনো? আমি জানি না কিচ্ছু। আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, এই বলে উঠে দৌড়ে কিচেনের দিকে চলে গেল চেষ্টা। আমি হতবাক হয়ে চেয়ে আছি ওর যাওয়ার দিকে। চেষ্টার সাথে বিয়ের কয়েকটা দিন আগের ঘটনাগুলো এভাবে ভুলে গেল কি করে? চেষ্টা বারবার ভীতু প্রকৃতির মেয়ে, বাঘের পুতুল দেখে ভয়ে যে কাণ্ডটা ঘটেছিল, বাধ্য হয়ে সেটাকে ফেরত দিতে হয়েছিল আমার। এত বড় একটা ঘটনা এটাও ভুলে গেল? না, দুয়ে দুয়ে যেন চার মিলছে না কিছুতেই। তাছাড়া ওকে আমি কিছুতেই জিজ্ঞাসা করতেই যেন ভয়ে চুপসে গেল। এমন মনে হলো কিছুই ও জানে না, তাই আমার প্রশ্নের উত্তর দিতে ভয় হচ্ছে। কিন্তু এমনটা তো হবার কথা নয়। শ্রেষ্ঠার সাথে বিয়ে হয়েছে আমার 1 সপ্তাহ আগে, এটা ঠিক, কিন্তু ওকে আমি তারও সামান্য কয়েক বছর আগের থেকে চিনি। ওর সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল আমার হয়তো। ওর এই আমার বয়স, আচার আচরণ, প্রকৃতি কোনো কিছুই তেমন ম্যাচ করে না, কিন্তু ওর শিশুসুলভ আচরণ, ওর উড়ন্তপনা ওর প্রতি আকৃষ্ট করে আমায়। তাই আমি চেষ্টাকে ভালোবেসে ফেলেছি। চেষ্টার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত জলের মতো পরিষ্কার এখনও আমার কাছে। চেষ্টাকে অদ্ভুত ব্যবহারে সত্যি বিচলিত না হয়ে কোনো উপায় নেই। এ সত্যি আমার চেষ্টা তো, নাকি অন্য কেউ? দুপুরবেলা আমি বেডরুমে বসে কিছু অফিসের কাজ করছি। চেষ্টা নিচে ড্রয়িং রুমে কাজ করতে করতে একটা কণ্ঠস্বর কানে ভেসে উঠলো আমার। আমার অফিস থেকে এক কলিগ এসেছে বাসায়, যদিও ফোন করে আগেই ইনফর্ম করে রেখেছিল ও আমায়। এমন পরিস্থিতিতে কাজটা ফেলেও যেতে পারছি না। ও কি বলছে সেটা শোনার চেষ্টা করছি। ভাবি, সৌহার্দ্য কোথায়? ওর সাথে একটু দেখা করার কথা ছিল। আমার ডাকনাম সিদ্ধান্ত। অফিসে এই নামেই বেশিরভাগ সময় ডাকা হয় আমায়। নিশ্চয় চেষ্টাকে উদ্দেশ্য করে বলছে। সিদ্ধান্ত? সিদ্ধান্ত নাম শুনে আকাশ থেকে পড়ার মতো ভাব করে চেষ্টা। প্রশ্ন, আপনি কি আমার সাথে মজা করছেন ভাবি? এখন বলেন, নিজের হাজবেন্ডকে চিনতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ, আসলে নামটা মাথায় ছিল না আমার। আপনি আসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। চেষ্টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে আসলো। আবারও একটা খটকা। আমার ডাকনাম সিদ্ধান্ত জামান। অফিসের কলিগ সহ অনেকেই এই নামেই ডাকে আমার, এমনকি বিয়ের আগে চেষ্টাও এই নামে ডাকতো। আমার নামটা শুনি এতটাই চিনতে না পারার এবার সত্যি আরও বেশি ভাবিয়ে তুলছে আমায়। একটা মানুষ সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু কারো নাম সেটা কি করে ভুলে যায়? এবার মনে হচ্ছে টেনশনে মাথা ছিঁড়ে যাবে আমার। এসব কি হচ্ছে আমার সাথে? একের পর এক জটিল থেকে জটিলতর প্রশ্নের সম্মুখীন হচ্ছে, যার উত্তর জানা নেই আমার। সকালবেলা চেষ্টার বিয়ের আগের ঘটনাগুলো মনে করতে না পারায় এখন আবার আমার নাম ভুলে যাওয়া। আমি চেষ্টার হাজবেন্ড হয়ে বিয়ের আগে বহুদিন পরিচয় ছিল আমাদের, যদিও ওই রকম ঘনিষ্ঠতা ছিল না আমাদের। চেষ্টা এখনও আমাকে আপনি করে ডাকতে অভ্যস্ত। তাই বলে কেউ নিজের স্বামীর নাম ভুলে যায়? ভাবনার রেস্ট কাটাতে শেষটা রুমে ঢুকে পড়লো। আমি ওর সাথে নিচে গেলাম। তারপর কলিকের সাথে কথা বলতে বলতে একটু বাইরে বের হলাম। বাড়ি ফিরতে একটু লেট হলো। ড্রয়িং রুমে ঢুকে দেখি মিছিল বসে বসে মোবাইল ঘাঁটছে। কী হলো, সারাদিন মোবাইল নিয়ে এত ডুবে থাকলে হবে? তোর ভাবি কোথায়? জানি না। মিছিল বিরক্ত সুরে উত্তর দিয়ে আবারও মোবাইলের দিকে মনোযোগ নিবেশ করলো। আমি এগিয়ে গেলাম ওর দিকে। কী হলো, কী দেখছিস মনোযোগ দিয়ে এত? হুম, তা ভাবি কোথায় জানিস না? না, বললাম তো। আমি চেষ্টাকে নিচের ফ্লোরে খুঁজে না পেয়ে উপরে গেলাম। আমার ডাকে সাড়া দিচ্ছে না। চেষ্টা কী হলো বুঝতে পারছি না। হঠাৎ দেখতে পাই বাথরুমের ভেতর থেকে লক করা, তার মানে চেষ্টা ভেতরেই আছে। কিন্তু ও সাড়া দিচ্ছে না কেন? তাড়াতাড়ি গিয়ে বাথরুমের দরজায় প্রেসার দিতে ভেতর থেকে চেষ্টা বেরিয়ে এলো। আমি হুমড়ি খেয়ে চেষ্টার উপরে গিয়ে পড়লাম। মেঝেতে লুটিয়ে পড়ি দুজনে। চেষ্টা গোসল করে বেরোচ্ছে, গায়ে একটা টাওয়াল জড়ানো। চেষ্টা আমার নিচে আর আমি উপরে। আমার আর চেষ্টার চোখ এই মুহূর্তে একই সমান্তরালে অবস্থান করছে। ওর শরীর থেকে সাবান আর শ্যাম্পুর সুগন্ধি নাকে এসে সুরসুরি দিচ্ছে আমায়। হঠাৎ আমার চোখ জোড়া চেষ্টার ঘাড়ের পেছনের দিকে যায়। মুহূর্তে চমকে উঠলাম আমি। চেষ্টার ঘাড়ের নিচে একটা জন্মদাগ ছিল। ও নিজেই আমার সাথে সেই দাগের কথা শেয়ার করেছে। এমনকি বিয়ের আগে একবার ছেলে মানুষ বশত দেখিয়েছিল আমায়। বিয়ের পর চেষ্টার সাথে সেরকম মন্তরঙ্গতা হয়নি কখনো। ও সবসময় এড়িয়ে চলতো আমায়। আমাদের ভেতরে শারীরিক সম্পর্ক হলেও সেটা জাস্ট অন্ধকার ঘরে দায়সারাভাবে। তাই ওর কোনো কিছুই দৃষ্টিগোচরে হয়নি আমার। কিন্তু আজ এটা কি দেখছি আমি? চেষ্টার ঘাড়ের উপরে থেকে দাগটা গেল কোথায়?
আমাকে ঠেলে দিয়ে উপরে উঠে পড়লে শেষটা, তারপর বাথরুম থেকে দ্রুত প্রস্থান করলো। আমি অবাক হয়ে তাকিয়েছি ওর দিকে। না, এটা আমার শেষটা হতে পারে না, কিছুতেই না। এই কারণেই এতটা দূরত্ব। এবার সব কিছু পরিষ্কার হচ্ছে আমার চোখে। আসলে শেষটা সে নয় তো, যার সাথে এর আগে দুবার পথে দেখা হয়েছে আমার। তার মানে ওরা দুজন এক নয়, সম্পূর্ণ আলাদা সত্তা। আমি যাকে এতদিন শেষটা ভেবেছি সে শেষটা নয়। যে আমার বাবার সাথে হাত মিলিয়ে আমার ক্ষতি করতে চাইছে সেই আসল শেষটা। এটা ভাবতে ভাবতে পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো আমার। যদিও আমি জানি না আমার ভাবনা কতটুকু সত্য নাকি পুরোটাই মনের ভুল। চলবে। অগ্রবধূ সুন্দরী প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।